যে ফার্স্ট চ্যাপ্টারে আমরা সমস্ত চ্যাপ্টারগুলোর ইন্ট্রোডাকশন আর কি, যে বেসিক আইডিয়া সেটা আমরা দেখছি ফার্স্ট চ্যাপ্টারে। এটা সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 2, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আর্কিটেকচার। আর্কিটেকচার মানে হচ্ছে যে কিভাবে হার্ডওয়্যার সফটওয়্যার এর মাধ্যমে আমরা সিস্টেমটাকে অর্গানাইজ করি যাতে করে এটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে কাজ করতে পারে। তো প্রথমে বলতেছে আর্কিটেকচারাল মডেলস ফর ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, মানে এটা হচ্ছে তোমার কিভাবে এটাকে স্পেসিফাই করা হয় সেই বিষয়টা। তো কনসিডার দ্য পসিবল ওয়েজ ইন হুইচ মাল্টিপল ডাটাবেস মে বি পুট টুগেদার, মানে অর্গানাইজেশনটা এমন হবে যাতে করে মাল্টিপল ডিবিএমএস মানে একাধিক ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা শেয়ার করে কাজ করা যায়। এখানে গতকালকে আমরা এই বিষয়টা একটু দ্রুত চেষ্টা করেছিলাম এটা আলাপ করার জন্য, যেটা তিনটা কোঅর্ডিনেট বরাবর তিনটা ডাইমেনশন, ডিস্ট্রিবিউশন, অটোনমি, হেটেরোজেনিটি। এটা কিভাবে প্যারামেট্রিক ওয়েতে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস অর্গানাইজ করতে পারি ভ্যারি করে। এর এক ধরনের মেজার, এটাকে ভ্যারি করে আমরা কাজ করতে পারি। এই মেজারগুলো চেঞ্জ করা যায়, তার মেজারমেন্ট হচ্ছে 0, 1 এবং 2, মানে এক একটার জন্য এক এক রকমের মেজার দিয়ে। তো সেটাই বলতেছে যে তুমি যে ধরনের আর্কিটেকচারে কাজ করতে চাও সেই এই প্যারামিটার গুলো যদি সেইভাবে বলে দাও তাহলে তোমার ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা সেইভাবে অর্গানাইজ হবে। তো প্রথমে আমরা দেখি সেই তিনটা আছে, একটা হলো অটোনমি, ডিস্ট্রিবিউশন, হেটেরোজেনিটি। তিনটা বিষয়, অটোনমি, ডিস্ট্রিবিউশন এবং হেটেরোজেনিটি, তিনটা। কোনটা কি কাজ করে এটা আমাদের দেখি যে তাহলে the autonomy of local system এক নম্বর, their distribution A হলো ওইটা, D হলো distribution, heterogeneity হলো H। তো autonomy আমরা দেখি, what is autonomy? It refers to the distribution of control, not of data. It indicates the degree to which individual MS মানে database management systems operate independently। অর্থাৎ তুমি এখানে কন্ট্রোল কতটুকু রাখবা, যেমন ক্লায়েন্ট সার্ভার হলে এক ধরনের ডাটাবেস কন্ট্রোল, পিয়ার টু পিয়ার হলে আর এক ধরনের, এটা আর কি। এখানে আর নো ডিস্ট্রিবিউশন আছে, তাহলে এরকম তোমার কন্ট্রোলটাকে তুমি এই মেজারমেন্টটাকে চেঞ্জ করে বাড়ায় কমায় নিজে স্পেসিফাই করতে পারো। এখানে সেটা বলা আছে। এগুলো আমরা পরে ডিটেলস আমরা দেখবো যে কোনটা কি ইন্ডিকেট করতেছে এবং কি ধরনের স্ট্রাকচার আমাদের জন্য প্রয়োজন। অটোনমিক ডিটেলসে দেখি আমরা, ইট ইজ এ ফাংশন অফ এ নাম্বার অফ ফ্যাক্টরস। অর্থাৎ তুমি এটাকে কয়েকটা ফ্যাক্টরের সমষ্টির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো। প্রথম বলতেছে whether the component systems exchange information। প্রথমে তোমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো কম্পোনেন্ট সিস্টেম যারা, তারা কিভাবে ইনফরমেশন এক্সচেঞ্জ করে সেটা খেয়াল রাখতে হবে। তারপরে 2 হচ্ছে whether they can independently execute transactions। তারা প্রত্যেক স্টেশন ইন্ডিপেন্ডেন্টলি ট্রানজাকশন এক্সিকিউট করতে পারে কিনা। 3 নম্বরে হচ্ছে whether one is allowed to modify them। অর্থাৎ কোনো একটা এই যে পাওয়ারগুলোর কথা বলা হলো সেগুলো মডিফাই করতে পারে কিনা, মডিফাই করার রাইট তার আছে কিনা। না অ্যাডমিনিস্ট্রেটর যেটা সেট করে দেয় সেটার উপরই কাজ করে।
তাহলে তিনটা বিষয় এখানে আমরা দেখলাম যে অটোনমির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন অটোনমি কত ধরনের আছে? প্রথমে বলছে ডাইমেনশনস অফ অটোনমি। কি কি বিষয়ের উপর অটোনমি আমরা চিন্তা করি? প্রথমে হচ্ছে ডিজাইন অটোনমি, তারপর কমিউনিকেশন অটোনমি, তারপর এক্সিকিউশন অটোনমি। মানে এক একটা এক এক ভাবে কাজ করে এক এক ক্ষেত্রে। ডিজাইন অটোনমিটা কি বলছে? যে ইন্ডিভিজুয়াল ডিবিএমএস are free to use the data models and transaction management techniques that they prefer. ডাটা মডেল এবং ট্রানজাকশন ম্যানেজমেন্ট টেকনিক, ডাটা মডেল এবং ট্রানজাকশন ম্যানেজমেন্ট টেকনিক, এইগুলোর অটোনমি কেমন হবে বা এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা ইন্ডিকেট করা। কমিউনিকেশন অটোনমি, each of the individual database management systems is free to make its own decision as to what type of information it wants to provide to the other DBMS or to the software that controls their global execution. এটা হচ্ছে কমিউনিকেশন অটোনমি। এক্সিকিউশন অটোনমি, এটা বলতেছে each DBMS can execute the transactions that are submitted to it in any way that it wants to. মানে এখানে হচ্ছে যে তার কাছে, আমরা আগে একটা যে প্রমিস গুলোর মধ্যে একটা আমরা দেখছিলাম যে হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। দ্যাট মিনস ইউজার সে বুঝবে না যে কিভাবে তোমার এবং কোথায় ডাটা লোকেটেড আছে। এখানে এক্সিকিউশনের ক্ষেত্রে ইজ ডিবিএমএস, প্রত্যেকটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্যান এক্সিকিউট দ্য ট্রানজাকশন, মানে তার কাছে যেটা করা সাবমিট করা আছে সেটা সে যে কোনো ভাবে এটা এক্সিকিউট করবে। তাহলে তিন ধরনের অটোনমি: ডিজাইন অটোনমি, কমিউনিকেশন অটোনমি, এক্সিকিউশন অটোনমি। ডাইমেনশনস আর কি, ডাইমেনশনস মানে টাইপ, কয় ধরনের কাজ করা যেতে পারে। তাহলে অটোনমির এগুলো ডেফিনেশন আকারে আসে পরীক্ষায়। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমরা তিনটা টাইপ আমরা পড়েছিলাম, যে অটোনমি, ডিস্ট্রিবিউশন, একটা হলো হেটেরোজেনিটি। তো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা মেইনলি ডাটা ডিস্ট্রিবিউশন, মেইনলি মানে বিভিন্ন সাইটগুলোর মধ্যে ডাটাকে ডিস্ট্রিবিউট করা এবং সেই অনুযায়ী সিস্টেমের নামকরণ। ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ডাইমেনশন of the taxonomy deals with data, অর্থাৎ ডাটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে এবং সেটাকে তুমি কিভাবে কন্ট্রোল করবা সেটা ডিস্ট্রিবিউশন অটোনমির মাধ্যমে ডিফাইন করা হয়। the physical distribution of data over multiple sites, অর্থাৎ নেটওয়ার্কে যারা আছে তারা তাদের কার কাছে কি ডাটা থাকবে বা থাকবে না সেটাকে আমরা এই ডিস্ট্রিবিউশন অটোনমির মাধ্যমে স্পেসিফাই করতে পারি। The user sees the data as one logical pool, অর্থাৎ ইউজার কিন্তু ভিতরের বিষয়টা জানে না, ইউজার ভিতরের বিষয়টা জানে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুই ধরনের ডিবিএমএস ডিস্ট্রিবিউশন আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডিস্ট্রিবিউশন, একটা হলো পিয়ার টু পিয়ার ডিস্ট্রিবিউশন। পিয়ার টু পিয়ারটা হচ্ছে ফুল ডিস্ট্রিবিউশন, মানে সাইটগুলোর মধ্যে। আর ক্লায়েন্ট সার্ভার, এখানে শুধুমাত্র একটা মেশিনে ডাটা থাকবে, অন্যগুলোতে থাকবে না, মানে একটা থাকবে সার্ভার, বাকিগুলো হচ্ছে ক্লায়েন্ট। এই ঠিকমতো শোনা যায় তো? কথা শোনা যায়? হ্যালো, তাহলে আমরা
দেখলাম যে ক্লায়েন্ট সার্ভার, আরটা হচ্ছে পিয়ার টু পিয়ার। ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার। তো এখানে client server distribution concentrates data management duties at servers, while clients focus on providing the application environment including the user interface. তাহলে ক্লায়েন্ট সার্ভারে ডাটা ম্যানেজমেন্টের যে কাজটা সেটা করবে সার্ভার, আর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট, ইউজার ইন্টারফেস ইত্যাদি থাকবে ক্লায়েন্টে। যেমন তুমি যদি এসকিউএল সার্ভারের কথা ভাবো, এসকিউএল সার্ভারের কথা ভাবলে এখানে সার্ভার থাকবে একটা, আর ক্লায়েন্ট থাকবে আর একটা। আর একটা না, মানে এখানে বাকিগুলো সব হচ্ছে ক্লায়েন্ট। তুমি যখন সফটওয়্যার ইনস্টল করবে এসকিউএল সার্ভার, তখন তুমি দেখবা যে মানে একটা সার্ভার হিসাবে তুমি চিহ্নিত করবা, আর বাকিগুলো ক্লায়েন্ট। কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ হবে না, কারণ ক্লায়েন্ট সার্ভার তো বলেই দিচ্ছে এটা ক্লায়েন্ট সার্ভার, বাকিগুলো সব ক্লায়েন্ট, একটা হলো সার্ভার। সার্ভারেই সব ডাটা থাকে, অন্য কোনোটা ডাটা রাখা যায় না। ডিস্ক কি থাকে আলাদা, সফটওয়্যার ডিস্ক কি আলাদা থাকে, ইনস্টলেশন ডিস্ক। ইন পিয়ার টু পিয়ার ডিস্ট্রিবিউশন, পিয়ার টু পিয়ার ক্ষেত্রে কি হবে, there is no distinction of client machines versus servers. এখানে বলতেছে যে ক্লায়েন্ট মেশিন এবং সার্ভার এর মধ্যে পিয়ার টু পিয়ারে কোনো পার্থক্য নেই। ক্লায়েন্ট সার্ভারে যেরকমের একটা সার্ভার আর বাকিগুলো সব ক্লায়েন্ট, আর পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে সেটা না। পিয়ার টু পিয়ারে সবগুলো সার্ভার, মানে সবাই সমান পাওয়ারফুল, সবাই সমান পাওয়ারফুল। তাহলে সবাই সমান পাওয়ারফুল, দ্যাট মিনস সবার কাছেই ডাটা থাকতে পারে, এই অবস্থা আর কি। এখন তুমি রাখো বা না রাখো সেটা ভিন্ন কথা, বাট সবার কাছে ডাটা থাকতে পারে। তবে একের অধিক সার্ভারে অবশ্যই ডাটা থাকতে হবে, কারণ ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ডিস্ট্রিবিউশন প্রপার্টি মেনটেন করতেই হবে। ডিস্ট্রিবিউশন মানে হলো একাধিক জায়গায় ডাটা ডিস্ট্রিবিউট করতে হবে। আর ট্রানজ্যাকশনও, এটা আমরা হয়তো বা আগে পাই নাই মনে হয়, বা পাইলেও পরেও আছে যে কেন কিভাবে এটা হয়। তাহলে ইচ মেশিন হ্যাজ ফুল ডিবিএমএস ফাংশনালিটি, প্রত্যেকটা মেশিন ফুল সফটওয়্যার থাকবে এবং ম্যানেজমেন্টের ফাংশনালিটি থাকবে। ক্যান কমিউনিকেট উইথ আদার মেশিনস, একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারবে টু এক্সিকিউট কোয়েরিজ অ্যান্ড ট্রানজাকশনস, কোয়েরি এবং ট্রানজাকশন এক্সিকিউট করার জন্য। দ্যাট মিনস এখানে সবাই সমান পাওয়ারফুল, এটাই হলো আসল কথা পিয়ার টু পিয়ারে। তাহলে আমরা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন পোর্শনটা আমরা দেখলাম যে কিভাবে এবং কত ধরনের এটা হতে পারে, দুই ধরনের, ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার। হেটেরোজেনিটি মানে এই ডাইমেনশনটা কি কন্ট্রোল করে সিস্টেমের। হেটেরোজেনিটি মে অকার in various forms in distributed system. Distributed system এ heterogeneity various form এ দেখা যেতে পারে, ranging from hardware heterogeneity and differences in networking protocols to variations in data managers. এখানে বলতেছে যে heterogeneity may occur in various forms. Heterogeneity may occur in various forms.
ডিস্ট্রিবিউটেড সিস্টেমস রেঞ্জিং ফ্রম হার্ডওয়্যার হেটেরোজেনিটি, অর্থাৎ তুমি হার্ডওয়্যারকে বিভিন্নভাবে বিভিন্ন টাইপে রাখতে পারো। অ্যান্ড ডিফারেন্সেস ইন নেটওয়ার্কিং প্রোটোকলস, প্রোটোকলও তুমি এক একটার মধ্যে আলাদা আলাদা প্রোটোকল ব্যবহার করতে পারো। টু ভ্যারিয়েশনস ইন ডাটা ম্যানেজার্স, এটা the important ones relate to data models, query languages and transaction management protocols. মানে যে প্রোটোকলগুলো, বিভিন্ন ধরনের প্রোটোকল, তুমি মনে করো 10টা মেশিন আছে, এর ভিতরের 3টা একটা ব্যবহার করে, বাকি 2টা অন্যটা ব্যবহার করে, বাকিগুলো সব আরেকটা ব্যবহার করে, এইভাবে আর কি প্রোটোকলের ভ্যারিয়েশন আর কি এটা বলতেছে। আচ্ছা, তাহলে দি ইম্পর্টেন্ট ওয়ান্স রিলেট টু ডাটা মডেলস। ডাটা মডেলস, ডাটার যে বিভিন্ন ধরনের মডেল আছে ডাটা, সেগুলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রানজাকশন ম্যানেজমেন্ট প্রোটোকলস। তো যাই হোক, 3টা টাইপে আমরা পার্থক্য করতে পারি ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস আর্কিটেকচার ডিজাইন করতে, সেটা আমরা দেখলাম। আবার প্রত্যেকটা কিভাবে হতে পারে। আচ্ছা, এখন আমরা এই যে 3টা এই ডাইমেনশন দেখলাম, এই ডাইমেনশনগুলো ভ্যারি করে আমরা একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে অর্গানাইজ করতে পারি সেটা একটা এক্সাম্পল, একাধিক এক্সাম্পল। আমরা প্রথমে যে ছবিটা দেখলাম, ওই ছবিতে যেরকম মেজার চেঞ্জ করে, মেজারমেন্ট 0, 1, 2 করে একটা সিস্টেম অর্গানাইজ করা যায়, সেটা আমরা ওখানে সেই উদাহরণ আর কি। তো এখানে বলতেছে যে কনসিডার দ্য আর্কিটেকচার অল্টারনেটিভ স্টার্টিং অ্যাট দ্য অরিজিন, ওই ফিগারটায় যেটা বলা আছে, অরিজিনে যেটা শুরু হয়, অরিজিনে, and moving along the autonomy dimension. Autonomy dimension is যাও, we use notation based on the alternatives along the chi dimension. অর্থাৎ আমরা 3টা ডাইমেনশন বরাবর চেঞ্জ করতে পারি। The dimensions are identified as A, ডাইমেনশনগুলোর মধ্যে A হচ্ছে অটোনমি, D হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং H হচ্ছে হেটেরোজেনিটি। এটা আমরা কয়েকবারই আলাপ করছি যে এই ডায়াগ্রামটা A, D, H এবং 0, 1, 2 কে ইন্ডিকেট করতেছে। এখানে অরিজিন বলতে এই পয়েন্টটাকে বোঝানো হয়েছে, এটা 3টা কোঅর্ডিনেটের সংযোগ আর কি। আচ্ছা, এখন তোমার এখানে যেটা বলা হলো হেটেরোজেনিটি, অটোনমি, ডিস্ট্রিবিউশন ইত্যাদি। তো আমরা একটা এক্সাম্পল এখানে দেখি যে alternatives along each dimension are identified by 0, 1, 2, মানে কোনটা দিলে কি হবে সেটা আমরা এখানে দেখি যে along the autonomy dimension, অটোনমির ক্ষেত্রে, এর ক্ষেত্রে 0 দিলে, A0 যদি হয় তাহলে represents tight integration, A1 যদি তুমি লেখো তাহলে সেটা represents semi autonomous systems, A2 যদি লেখো, এর জন্য 2 যদি দাও represents total isolation, মানে কেউ সাথে কোনো এই থাকবে না। আর টাইট ইন্টিগ্রেশন মানে ফুলি তারা কোঅপারেট করে কাজ করে। সেমি অটোনোমাস মাঝামাঝি, এইটা আমরা এইটা কি বুঝতে পারতেছো যে এটা যে মানে A0 যদি দাও, A1 যদি দাও, A2 যদি দাও, যেমন ওখানে উদাহরণটায় আমরা দেখে আসছিলাম যে এখানে A এর মান 0, D এর মান 2, H এর মান 1, এরকম করা যায়। আবার H এর মান 2 দিতে পারো, কিন্তু তুমি যেটা চাও, যে ধরনের সিস্টেম কনফিগার করতে চাও, তোমাকে সেই ধরনের এটা নোটেশন ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলছে অ্যালং ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে, আমরা অটোনমির ক্ষেত্রে আমরা দেখলাম 0, 1, 2 তে কি চেঞ্জ হয় এবং কেমন হয় সিস্টেম। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখি 0 হচ্ছে নো ডিস্ট্রিবিউশন, D0, এই 0টা A এর জন্য তো হবে না, এটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হলে D এর জন্য। তাহলে এর কাজ আমরা দেখলাম যে 0, 1, 2 তে কি হয়। D এর ক্ষেত্রে আমরা দেখি যে 0 হচ্ছে নো ডিস্ট্রিবিউশনের জন্য, 1 হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমস এর জন্য, এবং মানে D1 যেটা ক্লায়েন্ট সার্ভার, যদি তুমি সিস্টেমটাকে রাখো তাহলে D1 মানে মেইন যে কন্ট্রোলার তাকে D1 হিসাবে
স্পেসিফাই করতে হবে। তারপরে 2 is for peer to peer, 2 is for peer to peer distribution, 2 is for peer to peer distribution. D2 peer to peer. Along the heterogeneous dimension, হেটেরোজেনিটির ক্ষেত্রে কি হয়? হেটেরোজেনিটির ক্ষেত্রে তোমার H0 identifies homogeneous system. That means তুমি যদি H0 ব্যবহার করো তাহলে ওখানে সবগুলো একই ধরনের সিস্টেম হবে। 1 যদি দাও তাহলে stands for heterogeneous system, মানে বিভিন্ন ধরনের সিস্টেমকে কম্বাইন করে কাজ করতে পারবে। H এর ক্ষেত্রে কিন্তু আমরা 2 নাই, 0 এবং 1, হয় হোমোজেনিয়াস না হয় হেটেরোজেনিয়াস, এর বাইরে নাই। সাম এক্সাম্পলস, এখানে আমরা উদাহরণ দেখি যে প্যারামিটার গুলো 0, 1, 2 কোনটার জন্য কি দিলে কি বোঝায়, পরীক্ষায় কিন্তু এগুলো আসে যে 0 এগুলো ডিফাইন করো এবং এক্সাম্পল বলে এটার মিনিং কি, এরকম সব পরীক্ষায় কম বেশি আসে উদাহরণগুলো, প্লাস ওগুলো কি ব্যাখ্যা করে, কোনটার জন্য কি হয়। একটা এক্সাম্পল আমরা দেখি যে A0 D2 H0, এটা কি ধরনের সিস্টেমকে কনফিগার করবে। A0 এটা কি হচ্ছে, এটা পুরো লেখা হচ্ছে D2, যেহেতু এটা পিয়ার টু পিয়ার হবে, ডাটা ফুল ডিস্ট্রিবিউশন, পিয়ার টু পিয়ার ডিস্ট্রিবিউটেড, যেহেতু A0 তাহলে হোমোজেনিয়াস, যেহেতু H এর জন্য 0 দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে A0 মানে কি, আমরা যে পিছনে আমরা দেখলাম 0 হচ্ছে টাইট ইন্টিগ্রেশন, তারা সবাই কোঅপারেট করে কাজ করবে আর কি। তারপরে আরেকটা উদাহরণ দেখো, A0 D1 H0, এটা হচ্ছে A0 টাইট ইন্টিগ্রেশন, D1 আমরা জানি ক্লায়েন্ট সার্ভার, কাজে এটা ক্লায়েন্ট সার্ভার এবং ক্লায়েন্ট সার্ভার ডিস্ট্রিবিউশন এবং হোমোজেনিয়াস সিস্টেম, হোমোজেনিয়াস। A2 D2 H1 যদি তুমি দাও তাহলে কি বোঝাচ্ছে এটা, এটা পিয়ার টু পিয়ার, যেহেতু D2 হলো পিয়ার টু পিয়ার জন্য ডিস্ট্রিবিউটেড হেটেরোজেনিয়াস। H1 H এর জন্য 0 দিলে হতো হোমোজেনিয়াস, H এর জন্য 1 দিলে সেটা হচ্ছে হেটেরোজেনিয়াস। মাল্টি ডাটাবেস, হেটেরোজেনিয়াস মাল্টি ডাটাবেস। তাহলে উদাহরণগুলো আমরা দেখলাম, প্লাস তোমার প্রত্যেকটা কে কিভাবে অর্গানাইজ করা যায় সেটাও আমরা দেখলাম। মানে এগুলো বেসিক আইডিয়া। আমরা এবার দেখি ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস আর্কিটেকচার, তাহলে ডিবিএমএস আর্কিটেকচার এখানে যেটা বলতেছে, ক্লায়েন্ট সার্ভার, আমরা জানি ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস আর্কিটেকচারে একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হলো পিয়ার টু পিয়ার। তাহলে আমি একটু 1 মিনিট, আচ্ছা তোমার তাহলে আমরা করি যে একটা আমরা ওয়ার্ডটা একটু খুলে নেই, দেখি ওয়ার্ডে আর্টটা আছে না, এটা কিছু করা যায়, পেইন্টে করা যায়। আচ্ছা তাহলে
স্লো বস গেল কেন? স্লো এটা এসে আবার গেল কেন? Strange. Devastating বললাম। ডিভাইসটা পি করার চেষ্টা করতেছি কিন্তু ডিভাইসটা মাঝে মাঝে আমরা এটা কাজ করতে এটা কি নষ্ট হয়ে গেল? আচ্ছা এটা তো লকটা কি হবে তাহলে? এই করতেছে না কেন? লাইট পেনটা আচ্ছা ওই যে আমরা যেটা ওয়ার্ডে যেটা করতে চাচ্ছিলাম যে কিভাবে কাজ করবে, স্ক্রিন চেঞ্জ হয়েছে এটা দেখা যায়? ওয়ার্ডে আসলে এটা স্ক্রিনটা চেঞ্জ হওয়ার কথা। এই তোমরা স্ক্রিন চেঞ্জ কি দেখো? ওয়ার্ডের স্ক্রিন আসছে? স্যার আসছে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা যদি ক্লায়েন্ট সার্ভারের কথা ভাবি তাহলে এইরকম আমি আপাতত এটা দিয়ে কোনোভাবে চালাই। এই এটা একটু বেশি হয়ে গেল। তো ক্লায়েন্ট সার্ভার যদি হয় তাহলে তোমার ক্লায়েন্ট পার্ট সার্ভার পার্ট, এগুলো দিয়ে ভালো আঁকতে পারি না আমি। ক্লায়েন্ট পার্ট এবং সার্ভার পার্ট মানে ক্লায়েন্ট সার্ভার এবং অপারেটিং সিস্টেম থাকবে। যাই হোক ওটা এটা মনে করো ক্লায়েন্ট পার্ট, এটা যদি হয় ক্লায়েন্ট পার্ট, এটা ক্লায়েন্ট, এটা লেখ এটা দিতে পারা যাচ্ছে না, বুঝতে পারছো? এটা দিয়ে বড় ঝামেলা হচ্ছে। আর এটা হলো সার্ভার, এই পাঁচটা, এই পার্টটা নিচের পার্টটা হলো সার্ভার। যাই হোক এটা আসলে লাইট পেনটা কাজ করতেছে না, কাজ না করার ফলে এটা আমাকে এখন মাউস দিয়ে তাহলে কাজ করা মুশকিল। অবশ্যই ওই টেক্সট টেক্সট মনে হয় একটা বাটন আছে এখানে, অ্যাড পেন, হ্যাঁ হ্যাঁ এটা 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 কি দেখি, অ্যাড পেন, পেন্সিল, পেন, পেন্সিল, পেন আর হাইলাইটার, হাইলাইটার তো হ্যাঁ পেন হলে আচ্ছা যাই হোক এটা নিচেটা এগুলো দিয়ে লেখা বড় কষ্টের। আচ্ছা আমরা যাই হোক ক্লায়েন্ট নিচেরটা সার্ভার, ও দে দে দে
এই নিচেরটা সার্ভার পার্ট। এখন দুইটা পার্ট থাকে, এটা একেবারে হাস্যস্কর ছবি হয়েছে, কিন্তু এগুলো এখন ইনা লাইট পেনটা আমার কাজ করলে আমি বেশ নর্মাল ওয়েতে কাজ করতে পারতাম, কিন্তু এরকম করলো কেন? কি ঝামেলা, এটা কোনো ঝামেলা নাই, যখন পুরো অফ হয়ে যায়। এটা তো খুব ভালো ঝামেলা। আচ্ছা, এখন তোমার আমরা ইসে যাই, স্লাইডে যাই, কি বলতেছি দেখি। তাহলে এখানে আমরা শুধু স্লাইডটা আসে ওয়াকমে, আর তেমন কোনো কিছু এখানে কাজ হচ্ছে না। ও এবার তো কাজ করতেছে একটু, দেখি তো। ও এবার ঠিক আছে, সিলেক্ট একটু সুবিধা পাইছি। আমার মনে হয় ওটা সিলেক্ট করা ছিল না, বুঝছো? সিলেক্ট করা না থাকায় আমাদের এই ঝামেলাটা হয়েছে। তো এখন এখানে এখন তো কাজ করতেছে, দেখা যাচ্ছে, বুঝছো? কাজ করতেছে। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট সার্ভার আমরা ওটা যেটা করতেছিলাম, ক্লায়েন্ট সার্ভারে ক্লায়েন্ট সার্ভার এখানে তো, এটা তো এখানে কাজ করবে না, এখানে কাজ করবে না। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি যে তাহলে দুইটা সিস্টেম আমরা এখানে জানি, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হলো পিয়ার টু পিয়ার। ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার। তাহলে এখানে আমরা ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার এর জন্য আমরা প্রথমে ক্লায়েন্ট সার্ভারটা দেখি। ক্লায়েন্ট সার্ভার সিস্টেম আমরা তো বলছি যে এখানে ক্লায়েন্ট সার্ভার দুইটা পার্ট নিয়ে আমি এটার এক পাশে আমাকে করতে হবে, যে নতুন স্ক্রিন দিয়েও এটা পারা যায়। এখানে অবশ্য স্লাইড ভিউতে আসলে এখন হচ্ছে না কেন, কি ব্যাপার? তো মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। ক্লায়েন্ট সার্ভার আমরা যদি করি, কি ব্যাপার? মাঝে মাঝে এটা কি করে, মাঝে মাঝে করে না। ও এটা সব হ্যাং হয়ে গেল। এখন দেখি পুরো সিস্টেম হ্যাং, কেমন লাগে? পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে এখন। কেমন হলো? পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে, মেশিনই হ্যাং। এটা কেন হলো? তো বেরো হতে পারি না। পাওয়ার অফ করলে হবে না? পাওয়ার অফ, তাও তো হচ্ছে না। ওয়াকমটা একবার লেখাটা আসছিল, জাস্ট এই আমি চেঞ্জ করলাম পরে, ওয়াকম ডিসকানেক্ট করলাম, কাজ হচ্ছে না তো। পুরো সিস্টেমই তো গন্ডগোল, হ্যাং করে দিছে। লাইট পেন প্রথমে কাজ করতেছিল, তারপরে আমি এখান থেকে কালার পেন্সিল এগুলো সিলেক্ট করলে লেখাগুলো আসতেছিল, এরপর হ্যাং হয়ে গেল এদিক। মানে এরা আমাদের সাপোর্ট করতেছে না। আমরা একটু সুবিধায় থাকবো, অ্যাডভান্টেজ নিব। প্রেজেন্টেশন এটা এখন আবার চেঞ্জ হয়ে গেছে, কি অবস্থা। ঠিক আছে, এবার ঠিক আছে। আবার আমি যে সেরকম লিখতেছি, এটা কি তোমরা দেখো? যে লাল লাল যে অক্ষরগুলো আসলো, কর্নার যে লিখছি, এটা দেখা যায় আঁকা, মানে বক্সের মতো দেখতেছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, কিন্তু এটা দিয়ে ভালো কিছু করা যাচ্ছে না।
মানে আটকে দেয় আমাদের ক্লায়েন্ট সার্ভার। তো একটা ক্লায়েন্ট পার্ট, মনে করো এটা হলো ক্লায়েন্ট, এটা হলো সার্ভার। এখন কলম দিয়ে এরকম লেখা যায়, কিন্তু আবার নতুন স্ক্রিন যদি আমি আনতে যাই, ওইটা উল্টা হয়ে গেছে, কারণ ওয়াকমটা উল্টা ছিল আমার কাছে। এটা ঘুরাতে গেলে টেবিলের উপরে আবার এটা যন্ত্রণা করতেছে। আগে তো একদিন আমি তো খুব সুন্দর কাজ করলাম এটা দিয়ে, কেবল টেবল একেবারে সরানো ছিটানো। যাই হোক, এটা আমরা এখন এখানে দেখি। এই টেকনোলজির তো কিছু লিমিটেশন আমাদের নিতেই হবে। ক্লায়েন্ট সার্ভার, ওকে, ক্লায়েন্ট সার্ভার, আর এটা আমরা কেটে দেই। ওকে, যাই হোক, এখন এখানে যেটা বলতেছে ক্লায়েন্ট সার্ভার রেফারেন্স আর্কিটেকচার, তো এখানে কিভাবে কাজটা হচ্ছে, ক্লায়েন্ট সার্ভারে কাজটা হচ্ছে কিভাবে সেটা বলতেছে যে ক্লায়েন্ট সার্ভারে কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখি। আচ্ছা, তাহলে এর ক্লায়েন্ট সার্ভার সিস্টেম কিভাবে কাজ করে সেটা বলতেছে যে distinguish the functionality that needs to be provided and divide these functions into two classes। অর্থাৎ এই ধরনের আর্কিটেকচারে সিস্টেমে যত ধরনের ফাংশনালিটি দরকার এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে যে সার্ভার ফাংশনস, সার্ভার কি কাজ সম্পন্ন করবে, এন্ড ক্লায়েন্ট ফাংশনস, সার্ভার কি ফাংশন সম্পন্ন করবে এবং ক্লায়েন্ট কি ফাংশন সম্পন্ন করবে। এটা তাহলে সার্ভার পার্ট, ক্লায়েন্ট পার্ট, দুটো পার্ট আছে। দিস প্রোভাইডস এ টু লেভেল আর্কিটেকচার, অর্থাৎ আর্কিটেকচারটা দুইটা পার্টে বিভক্ত, which makes it easier to manage the complexity of modern database management system and the complexity of distribution। তাহলে এখানে বলতেছে অর্থাৎ যত রকমের কমপ্লেক্সিটি হোক, ডাটাবেস ম্যানেজমেন্টের হোক বা ডিস্ট্রিবিউশনের হোক, সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো ক্লায়েন্ট পার্ট আর একটা হলো সার্ভার পার্ট। আচ্ছা, এখন এটা তো স্ক্রিনের সাথে সাথে ঘুরে স্ক্রিনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে দি সার্ভার ডাজ মোস্ট অফ দ্য ডাটা ম্যানেজমেন্ট ওয়ার্ক, অর্থাৎ ডাটা ম্যানেজমেন্টের যে কাজগুলো সেগুলো সবই সার্ভার করে। ফর এক্সাম্পল এখানে বলতেছে অল অফ কোয়েরি প্রসেসিং অ্যান্ড অপটিমাইজেশন, কোয়েরি প্রসেসিং অ্যান্ড অপটিমাইজেশন, কোয়েরি প্রসেসিং এবং অপটিমাইজেশন, এই ধরনের যত কাজ আছে এগুলো তোমার আচ্ছা, কোয়েরি প্রসেসিং এবং যেমন বলতেছে কোয়েরি প্রসেসিং এবং অপটিমাইজেশন, ট্রানজাকশন ম্যানেজমেন্ট, স্টোরেজ ম্যানেজমেন্ট, এই সবগুলো কাজ সার্ভারের, এই সবগুলো কাজ সার্ভার সম্পন্ন করে। The client, in addition to the application and the user interface, has a DBMS client module that is responsible for managing the data that is cached to the client and sometimes managing the transaction logs। এখানে বলতেছে যে the client এর কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন তো থাকবেই সেখানে, আর ইউজার ইন্টারফেস DBMS client module that is responsible for managing the data that is cached to the client, অর্থাৎ ডাটা ম্যানেজমেন্টের কাজও ক্লায়েন্ট সাইডে করা হয়, অ্যান্ড সামটাইমস ম্যানেজিং দ্য ট্রানজাকশন লগস, অর্থাৎ সার্ভার যে কাজগুলো করতেছে ডাটা ম্যানেজমেন্ট এবং ট্রানজাকশন লগস ম্যানেজ করা, এগুলো অনেক সময় ক্লায়েন্টের ভাগে আসে আর কি, ক্লায়েন্ট এগুলো সম্পন্ন করে। There is operating system and communication software that runs on both the client and the server. হ্যাঁ,
both the client and server, এই অপারেটিং সিস্টেমও ক্লায়েন্ট এবং তাহলে এখানে আমরা আবার চেঞ্জ হয়ে গেল কোথায়, আগেরটা এটা, তাহলে স্ট্রেঞ্জ, এটা কন্ট্রোলটা ভালো হচ্ছে না। তাহলে ওএস, এই ওএস কিন্তু বাইরে দেখানো হয়, ক্লায়েন্টের অনেকগুলো কাজ আছে, সার্ভারেরও কাজ আছে, আর তাছাড়া বাড়তি যেটা হলো সেটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার, বোথ অ্যারাউন্ড বোথ ক্লায়েন্ট এবং সার্ভার। আমি ছবিটা পরে দেব, বইতে আছে, এটা আমার কাছে এখন এই নাই আর কি। নেক্সট ক্লাসে আমরা বা এর মধ্যে আমি স্লাইডে দিতে পারি কিনা দেখি। তাহলে এখানে বলছে অপারেটিং সিস্টেম এন্ড কমিউনিকেশন সফটওয়্যার that runs on both the client and the server. This client server architecture, যে এখানে এই ছবিটা আমি মানে আমার কাছে এখন বইটা কাছে নাই, বইটা নাই কাছে, আর স্লাইড এগুলো ছিল, একবার ছবিগুলো ম্যানেজ করলাম, আবার সফট কপি, আবার এখন সেগুলো আমার কাছে নাই, লস্ট হয়ে গেছে, হয়তো বা ডিলিটেড বা ঘটনা করছে। The client passes SQL queries, তাহলে এই এখানে একটা লেভেল আছে মনে করো এইটা, তাহলে এখান থেকে মানে ক্লায়েন্ট সাইড থেকে এসকিউএল কোয়েরি যা কিছু করতে হবে সব সার্ভারের কাছে থ্রো করা হয়। তাহলে the client passes SQL queries to the server without trying to understand or optimize them, অর্থাৎ এটা তার নিজের দায়িত্ব বা সে এটাকে কোনোভাবেই এটা নিয়ে ডিল করে না। The server does most of the work and returns the result relation to the client, অর্থাৎ এটা সব সম্পূর্ণ হওয়ার পরে এটা আবার তার কাছে ব্যাক করে, ইউজার কাছে ব্যাক করে। ইউজার যেটা দিল, ক্লায়েন্ট সাইডটা যেটা দিল সার্ভারের কাছে, আর এখানে একদম বটম সাইডে থাকবে ডাটাবেস, বটম সাইডে এখানে ডাটাবেস ডিবি ডাটা, এটা নিচে জায়গা নাই বলে আমি উপরে পাশে আঁকলাম আর কি, এটা আসলে নিচে থাকে। তাহলে আন্ডারস্ট্যান্ড আর অপটিমাইজ, যেহেতু ক্লায়েন্ট কোনো এই পোর্শনটা মানে কোয়েরি গুলো অ্যানালাইসিস করা তার কাজ না, সে সার্ভার এইগুলো আন্ডারস্ট্যান্ড করে এবং রেজাল্ট প্রসেস করার পর সেটা এর কাছে পাঠায়, আবার ক্লায়েন্টের কাছে আউটপুটটা প্রোভাইড করে। তো দেয়ার আর ডিফারেন্ট, এটা কিন্তু অনেক বড় কোশ্চেন, ছবি সহ আর কি, অনেক বড় কোশ্চেন, 4 মার্কস থাকে, যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মানে সংক্ষেপেও আসে অনেক সময়, আবার অনেক সময় মানে এটা ডিস্ট্রিবিউটেডের অংশ না হলেও আমরা এটা পড়েই এটার মাধ্যমেই ডিস্ট্রিবিউটর ডেভেলপ করা হয়েছে। তো এখানে দেখি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার যদিও ডিস্ট্রিবিউটর পার্ট না, বাট এটা যখন এটা আমরা তো আসলে অনেক আগে, আমি তো কত 98, 99, 2000 সালে, বুঝছো তো, তখন আমি 4th ইয়ারে এই ডাটাবেসটা পড়াতাম, 4th ইয়ারে তখন ডাটাবেসের ল্যাব ছিল মনে হয়, আমার যতদূর মনে পড়ে, এবং তখন তোমার ওই উইন্ডোজ এন্ট্রি সার্ভার আমরা ব্যবহার করতাম, এন্ট্রি সার্ভার মেশিনগুলোতে এন্ট্রি সার্ভার দিচ্ছে, আর ভিজুয়াল বেসিক ফ্রন্ট এন্ডে, ভিজুয়াল বেসিক, মাইক্রোসফট অ্যাক্সেস আর এসকিউএল সার্ভার। তো এসকিউএল সার্ভার আমরা একটা সার্ভার, এন্ট্রি সার্ভার প্রথমে তুমি এটাকে ইনস্টল করে তারপর এটা এসকিউএল সার্ভার দিতে হবে, আদারওয়াইজ এসকিউএল সার্ভার ইনস্টল করা যেত না। দ্যাট মিন্স তাহলে তুমি যা এখানে দেখতে পাচ্ছি আমরা, যে মনে করো তুমি এই করলা একটা মেশিন, আর এখানে অনেকগুলো মেশিন আছে, মনে করো এগুলো হচ্ছে ক্লায়েন্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট 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 ক্লায়েন্ট, আর হলো সার্ভার সার্ভার। তাহলে এখানে প্রথমে তুমি উইন্ডোজ এন্ট্রি দিবা,
উইন্ডোজ এনটি সার্ভার, উইন্ডোজ এনটি সার্ভার। তারপরে তুমি এখানে ইনস্টল করবা এসকিউএল সার্ভার। আর এগুলো সব হবে ক্লায়েন্ট, এসকিউএল ক্লায়েন্ট, এসকিউএল সার্ভারের ক্লায়েন্ট, এসকিউএল ক্লায়েন্ট, ক্লায়েন্ট এসকিউএল ক্লায়েন্ট, এসকিউএল ক্লায়েন্ট, এসকিউএল ক্লায়েন্ট, এগুলো সব ক্লায়েন্ট, বুঝছো? তাহলে প্রথমে উইন্ডোজ এনটি দেওয়ার পর সেখানে তুমি মানে এসকিউএল সার্ভার ইনস্টল করতেছো। তাহলে বলছে যে মাল্টিপল ক্লায়েন্ট। এখন এই জন্য এখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা বিভিন্ন রকম হতে পারে, যে মাল্টিপল ক্লায়েন্ট, সিঙ্গেল সার্ভার, মাল্টিপল ক্লায়েন্ট। এই যে কি আবার এখন লগ ইন করলো না, বের হলো, আমার তো একটা বিপদে ফেলছে। আচ্ছা আমি বুঝলাম না যে এটা হ্যাং করে কেন? মাঝে মাঝে লেখা হয় না, হ্যাং। ও এটা করছে, হ্যাঁ ডিসকার্ড, আবার চলে গেল, কেমন লাগে। তাহলে কে যেন আমাকে ওইটাতে এটা কে যেন ইন করবে বা কিছু, এই যে আচ্ছা এখন আমরা পেইন্টে একটু রাখি সাথে, দেখি এটা আমাদের একটা সময় শেষ প্রায়। এটা তাহলে আমরা এখান থেকে এটা আবার এখানে আসি না, কত রকমের যন্ত্রণা যে। তাহলে ওয়াকাম গুলো একটু একটু কিছুটা মানে যেভাবে চাই সেভাবে কাজ করে না। আচ্ছা এখন আমরা দেখি তাহলে যে আমরা যে ছবিটা আঁকলাম আমরা ডিসকার্ড করে ফেলছি অবশ্য, সেভ থাকলে ভালো হতো। আচ্ছা এখন বলছে যে তাহলে আমরা এখানে কি কি ধরনের ক্লায়েন্ট সার্ভার, আমরা মাল্টিপল ক্লায়েন্ট মানে অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, সিঙ্গেল সার্ভার একটা। এখানে ডাটাবেজ ইজ স্টোরড অন অনলি ওয়ান মেশিন, দ্য সার্ভার which also hosts the software to manage it, এটা। আর মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সার্ভার মানে অনেকগুলো সার্ভার থাকবে। এই যে দেখো এখন মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সার্ভার আর তাহলে এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড পিয়ার টু পিয়ারের কাছাকাছি, পিয়ার টু পিয়ারের কাছাকাছি, পিয়ার টু পিয়ারের কাছাকাছি। মানে যদিও এটা পিয়ার টু পিয়ার না, বাট মাল্টিপল সার্ভার থাকার অর্থই হচ্ছে কিন্তু পিয়ার টু পিয়ারে আমরা এটা করি। হ্যাঁ, তাহলে টু alternative management strategies are possible. Two alternative management এখানে strategies are possible. Either is client manages its own connection to the appropriate server of each client knows of only its home server, which then communicate with other servers. মানে একটা হোম সার্ভার থাকবে, ক্লায়েন্ট মানে তার একটা হোম সার্ভার থাকবে, যেহেতু মনে করো 10টা মেশিন, এর ভিতর 5টা আছে সার্ভার। এখন সে কেউ যদি এরকম না চিন্তা করে, মানে আমাদের যে এরকম গাইড, টুরিস্ট গাইডের মতো আর কি, তাহলে তার নিজের একটা হোম সার্ভার থাকবে, সে অন্যান্য গুলোর সাথে কোঅপারেট করবে। আর the former approach simplifies server code but loads the client machines with additional responsibilities, heavy client system. The latter approach, পরেরটা যেটা মাল্টিপল ক্লায়েন্ট মাল্টি সার্ভার, এটা approach concentrates the data management functionality at the servers. সার্ভার এই ডাটা ম্যানেজমেন্টের কাজটা করবে with the client server. From the data logical perspective, client server DBMS provide the same view of data as do peer to peer. অর্থাৎ এই তাহলে এখানে দেখা গেল ডাটা লজিক্যাল মানে ডাটা ম্যানেজমেন্টের দিক থেকে আমরা এটাকে দেখি যে পিয়ার টু পিয়ার এবং এটা মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সার্ভার একই ধরনের বৈশিষ্ট্য ম্যানেজ করে। They give the user the appearance of a logically single database, while at the physical level data may be distributed. Physical level data distributed. Thus, the primary distinction between these systems is not in the level of transparency that is provided to the users and applications, but in the architectural paradigm that is used to realize this level of transparency.
তাহলে এখানে যেটা বর্ণনা করলো সেটা হলো মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সার্ভার মেইনলি। তো এটা তোমরা মানে একটু মোটামুটি পড়ে রাখো। এটা আজ আমাদের ক্লায়েন্ট সার্ভার এই পর্যন্ত মেইন লিখতে হবে, যে প্রথমে তুমি এখান থেকে ক্লায়েন্ট সার্ভার এখান থেকে শুরু করে ছবিটা দিতে হবে, ছবিটা বই থেকে নিয়ে নিও 4.4 ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আর এখানে যে বলছে যে দুই ধরনের, একটা হলো তোমার ক্লায়েন্ট সার্ভার সিঙ্গেল ক্লায়েন্ট মাল্টিপল, সিঙ্গেল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট, আর একটা হচ্ছে মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সার্ভার। তো মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সেটাকে বলতেছে এটা পিয়ার টু পিয়ার ডাটা লজিক্যাল পার্সপেক্টিভ তার সিমিলার। তো এখান থেকে আরো সংক্ষেপে একটু লিখলেই হবে মোটামুটি। পিয়ার টু পিয়ারটা আমরা পরের ক্লাসে দেখি। পিয়ার টু পিয়ার সময় আমি ইয়ে দিয়ে দেবো ছবিটা। আজকে এই পর্যন্ত থাকলো, অ্যাটেন্ডেন্সটা করি।